গল্পের পঞ্চম পর্বতে আমরা দেখতে পাই অন্ধকারে বাঁশবাগানের মধ্যে দিয়ে পালিয়ে যাচ্ছে ইউন হিজা। তার পুরো বডিতে ছিল রক্ত দিয়ে ভর্তি। তাড়াহুড়া করে সে সামনের দিকে যেতে থাকে। এপাশে পুলিশ অফিসাররা মিনি ট্রাককে দেখে ফলো করতে থাকে। আসলে সেই ট্রাকটি ছিল ইয়েন হিজার। সে অনেক স্পিডে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। পুলিশ অফিসাররাও তাকে ধরার জন্য অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে, কোনোভাবেই তাকে ধরতে পারতেছিল না তারা। পুলিশ অফিসাররা তার গাড়ি আটকানোর জন্য চেকপোস্ট সেখানে বসায়। তাদের উপর গাড়ি চালিয়ে দেয় ইউন হিজা। আর অনেক গাড়ির সাথে ধাক্কা লেগে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে সকল পুলিশ অফিসাররা তার গাড়ির আশেপাশে পুরো ঘেরাও করে ফেলে তাকে ধরার জন্য। ইউন হিজা গাড়ি থেকে নেমে সবার দিকে সে তাকিয়ে থেকে দেখতে থাকে। তারপর পুলিশ অফিসাররা তাকে অ্যারেস্ট করে ফেলে। সে সময় সে হাসতে থাকে আর তাদেরকে বলে, তুমি কি আমার সাথে মজা করতেছো? তোমাদের কাছে কি মনে হয় তুমি আমাকে ধরেছ? এ কথা বললেই সেখানে তার মিনি ট্রাকটি আগুনে বাস্ট হয়ে যায়। সেখানে থাকা সকল পুলিশ অফিসাররা অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে একা একা হাসতে থাকে। আর তাদেরকে বলে, আমার সন্তানই আমাকে ধোঁকা দিয়েছে, তোমরা কখনোই আমাকে ধরতে পারতে না, একমাত্র আমার সন্তানই আমাকে ধরিয়ে দিয়েছে। তারপর আমাদেরকে কোর্টের সিন দেখানো হয়, যেখানে জজ বলে উইটনেসের অবস্থা খারাপ থাকার কারণে সে ভিডিও করে সত্য ঘটনা সবার সামনে বলবে। জজ চাইডোজনকে প্রশ্ন করে, তুমি কি ক্রাইম সিনের মধ্যে ছিলে? আমাদেরকে তুমি সত্য ঘটনাটি বলো। চাইডোজন বলে, আমি সত্য ঘটনা সবার সামনে বলবো। সেদিন রাতে কি কি ঘটনা ঘটেছিল। তার বাবা শুধু ভিডিও কলের দিকে তাকিয়ে থাকে। চাইডোজন মনে মনে বলতে থাকে, পাপ কাজ কখনো শেখানো যায় না। তার বাবাও এই কথাটি ভাবতে থাকে। তারপরে আমরা দেখতে পাই সে জেলখানার ভিতর বসে আছে। তার সাথে দেখা করতে এসেছে রিপোর্টার পার্কি। ইউন হিজাকে জিজ্ঞেস করে, তোমার যা কিছু বলার আছে আমাকে বলো, আমি সব তোমার বইতে লিখে দিব। আসলে তার বই ছাপানো ও মার্কেটিং করা থেকে শুরু করে বাকি সব কাজ করতেছে রিপোর্টার পার্কি। তাকে বলে, তোমার বইয়ের মাধ্যমে তুমি দেশের মানুষের কাছে তুলে ধরতে পারবে কেন তুমি সিরিয়াল কিলার হয়েছ এবং তুমি জেলে এত কষ্ট করতেছ। কিছু মানুষ বলে ক্রিমিনালের জীবন অনেক কষ্টের হয়ে থাকে। ডক্টর বলে ছোটবেলা থেকে যাদের উপর অনেক মানসিক ও শারীরিক প্রেশার হয়ে থাকে তারাই ভবিষ্যতে কোনো না কোনো ক্রাইমে যুক্ত হয়ে যায় এবং সিরিয়াল কিলারে পরিণত হয়। কিছু এক্সপার্ট আছে যারা এটি মনে করে। সে সময় ইউন হিজা বলে, আমি তো এখানে বন্দি আছি, তারপরও বাইরে এত বেশি হয়েছে হচ্ছে বিশ্বাস করতে পারতেছি না। তোমার কাছে কি সত্যি মনে হয় আমি তোমাকে সবকিছু বলে দিব? রিপোর্টার পার্কি বলে, এটা অনেক বেশি জরুরি। আমি একজন রিপোর্টার, আমি আমার জীবনে শিখেছি পুরো দুনিয়াতে যত ধর্ম আছে অনেক আলাদা আলাদা প্রজাতির মানুষ সেখানে আছে। সেখানে থাকা কিছু মানুষের জন্ম হওয়া উচিতই ছিল না, তাহলে দুনিয়া অনেক বেশি ভালো হতো। তার কথা শুনে ইউন হিজা হাসতে থাকে আর সে ইমপ্রেস হয়ে যায়, কারণ সেও তার মতোই চিন্তা ভাবনা করে। রিপোর্টার পার্কি চলে যাওয়ার আগে তাকে বলে, তোমার বড় ছেলে ছাড়াও আরো একটা ছোট ছেলে আছে তাই না? মনে হয় তার নাম চাইডোজেন। তাই তোমার পারমিশন দরকার তার চেহারা সবার সামনে নিয়ে আসার জন্য। সে একজন সিরিয়াল কিলারের সন্তান এবং একজন পুলিশ একাডেমির টপার। আমি দেখতে চাই এটা কেমন লাগে। তার কথা শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায় আর তার দিকে তাকিয়ে থেকে দেখতে থাকে। পার্কি আবারও তাকে বলে, তোমার হ্যান্ডসাম ছোট ছেলেকে সবার সামনে নিয়ে আসবো। তার এই কথা শুনে সে শুধু তাকিয়ে থেকে দেখতে থাকে। এপাশে চাইডোজেন তার বাবার বইটি নিয়ে সে চলে আসে বই প্রকাশনী কোম্পানির কাছে। তাদের মিটিং রুমে সে ঢুকে বলে, আজকাল যে কোনো পাবলিশার যে কোনো কিছু বই পাবলিশ করতে পারে কিনা আমাকে তোমরা উত্তর দাও। এই বইতে যা কিছু পাবলিশ হয়েছে সবকিছু মিথ্যা। তার কথা শুনে তারা অনেক বেশি অবাক হয়ে যায়। তারা তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন সে বলে, আমি তার ছেলে। তোমাদের সাহস হয় কিভাবে আমার মাকে চিঠি লেখা? তোমাদের কি একটুও মনুষ্যত্ব বোধ বলে কোনো কিছু নেই? তোমরা যদি সত্যি মানুষ হয়ে থাকো তাহলে আমার মায়ের কথা একবার তুমি চিন্তা করো। তাই এইসব বন্ধ করে দাও। অপরদিকে যাই তার ব্যাগপত্র নিয়ে সে গুছিয়ে বাইরে আসলে তার সাথে দেখা করতে আসে রিপোর্টার পার্কি। তাকে দেখে সে কিছুটা অবাক হয়ে যায়। তখন তাকে বলে, তাহলে তুমি আমাকে চিনতে পেরেছো? যাই চলে যেতে লাগলে পার্কি বলে, ইউন হিজা তোমাকে একটা হাই দিতে বলেছে। আমি একজন রিপোর্টার, তাই আমাকে সবকিছুই খুঁজে বের করতে হয়। তাই সিরিয়াল কিলারের আওয়াজ হিসাবে আমি সবাইকে বলতেছি, শুনতে খারাপ লাগলেও কাউকে না কাউকে কাজটি তো করতেই হতো। আমার শুধু একটা কথাতেই ঘৃণা লাগে, সেটা হচ্ছে যখন মানুষ কোনো কিছু বলার আগে তার মুখ বন্ধ করে দেওয়া হয়। আসলে তাদের মুখটি বন্ধ করে রাখা উচিত। সে সময় যাই বলে, তাহলে আপনার মুখটি কে বন্ধ করবে? আপনি তাকে আওয়াজ দিয়ে কোনো সহযোগিতা করেননি। আপনি আবারও তাকে হাতুড় নিয়ে মানুষদেরকে হত্যা করার জন্য পারমিশন দিয়ে দিচ্ছেন, আর এটির জন্যই আপনি অনেক মানুষকে কষ্ট দিচ্ছেন। এ কথা বলে চলে যেতে লাগলে আবারও তাকে বলে, পার্কি আমি শুনেছি তুমি পুলিশ একাডেমি ভিতরে অজ্ঞান হয়ে পড়েছিলে, কেউ তোমাকে সহযোগিতা করেছিল। এটা তো কোনো কোইন্সিডেন্স হতে পারে না। সে সময় যাই এর ম্যানেজার চলে আসলে রিপোর্টার সে ওখান থেকে চলে যায়। ম্যানেজার রেগে আরো তাকে বলে, এত মানুষকে তুমি কষ্ট দিয়েছো, তুমি কোথায় চলে যাচ্ছ? তারপর সে ওখান থেকে চলে যায়। যাই তার ম্যানেজারকে বলে, সে আমাকে ইউজ করেছে, এখন তার ব্যবহার করার সময় চলে এসেছে আমার। তারপর তারা দুইজন ওখান থেকে চলে যায়। এ পাশে রিপোর্টার পার্কি সে কল করে গিলমন অনকে। তার পরিচয় দিলে সে বলে, তুমি আসলে কি চাও? আমার কাছে বলো,
তুমি কি ইউন হিজার আর্টিকেল পড়েছো? তুমি কি আসলে ইন্টারভিউ দিতে চাচ্ছ না? তার কাহিনী শুনে তোমার কাছে কি একটু ডিস্টার্ব ফিল মনে হচ্ছে না? তুমি যেভাবে বলবে সেভাবে আমি একটা আর্টিকেল লিখে প্রকাশ করব। তার কথা শুনে সে বলে, আমি জানি তোমার শুধু একটু আর্টিকেল ও টাকার পিছে তুমি দৌড়াও বেশি। তার কথা শুনে সে হাসতে থাকে, আরো বলে, টাকা তো সবাই ইনকাম করার ইচ্ছা থাকে, তুমি যেটা চাও সেটা লুকাতে পারবে। তারপর সে ফোন কেটে দিতে লাগলে তখন তাকে বলে, কিছুদিন আগে যাই পুলিশ একাডেমির এক ইভেন্টে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। সেখানে এক পুলিশ অফিসার তাকে সহযোগিতা করেছিল। তুমি কি তাকে চিনতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তার ছবি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। এপাশে নিউজে সরাসরি কথা বলার জন্য প্রস্তুত হচ্ছে চাইল্ড রোজেন। রিপোর্টার তাকে এসে বলে, ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য, আপনাকে আমরা লাইভে আপনার ফেস ব্লার করে দিব। তখন সে বলে, কোনো প্রয়োজন নেই, আমি এইভাবেই ইন্টারভিউ দিতে চাই, আপনারা আমার চেহারা দেখাতে পারবেন। একথা শুনে তারা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর লাইভ ব্রডকাস্টিং চালু হয়ে যায়। চাইল্ড রোজেন দেশবাসীর কাছে জানায়, আমার বাবার বইটি এক অনেক বড় মিথ্যা। বইটির মধ্যে যা কথা লেখা আছে সেখানে একটি কথাও সত্য না। যারা আপনারা এই বইটি কিনতেছেন আপনারা ভেবেন না যে সে তার জীবনে অনুশোচনা সে করতেছে। তার কথা শুনতেছে তার বড় ভাই জেলের ভিতর থেকে, আর সে পাগলের মতো হাসতে থাকে। চাইল্ড রোজেন বলে, আপনারা একজন খনির মিথ্যা কথা পড়ার জন্য শুধু টাকা পয়সা নষ্ট করতেছেন। আমার বাবা একজন আসল সাইকোপ্যাথ যার মধ্যে কোনো ইমোশন নেই। এপাশে ইন্টারভিউ দিচ্ছে যাই, সেখানে সে বলে, আমি চাই না আমার ফ্যামিলির ঘটনা অন্য কোনো ব্যক্তি বলুক। চাইল্ড রোজেন সে যাওয়ার পথে তার নিউজটি দেখতে পায়। যাই বলে, আমার মা ও বাকি সব ভিকটিমদেরকে ইউজ করতেছে সেই সাইকো কিলার, এই জন্য আমি সব সত্যি কথা বলার জন্য এখানে এসেছি। চাইল্ড রোজেন যাইকে নিউজে দেখে সে অনেক অবাক চোখে শুধু তার দিকে তাকিয়ে থাকে। অপরদিকে ইউন হিজা তার নিজের লেখা বইটি সে পড়ে হাসতে থাকে। তারপর যাই তার বাসায় আসলে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় তার বাবা মার ছবি দেখে, কারণ সে ছোটবেলায় এখানেই সে বড় হয়েছে। তারপর তার মা বাবার ছবির দিকে তাকিয়ে সে বলে, আমি বাসায় চলে এসেছি মা। সে কান্না করতে থাকে। এপাশে চাইল্ড রোজেন বাস স্টপে বসে সে মোবাইলের নিউজ দেখতে থাকে। তখন সে আরো বলেছিল, নিউজে আমার এখনো আসার একটি মাত্র উদ্দেশ্য, সেটি হচ্ছে বইটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া। ভিকটিমদের পরিবারদেরকে দায়ী করা এটা মোটেও ঠিক না, সব ভুল আমার ও আমার বাবার। এসব কথা সে বাস স্টপে বসে থেকে ভাবতে থাকে। পরের দিন জেলখানার ভিতর ইউন হিজা সে মুক্ত বাতাস খেতে থাকে। সেখানে সকল আসামিরা ফিজিক্যাল ব্যায়াম করতেছিল। তারপর সেখানে চলে আসে তার বড় ছেলে ইউনহু। তার বাবা তখন বলে, তো ছোট ভাই কালকে গ্রাজুয়েট হয়ে যাবে পুলিশ একাডেমি থেকে, সে তোকে আর আমাকে ছাড়া বড় একা হয়ে যাবে। ইয়নহু বলে, আমার কোনো ছোট ভাই নেই, আপনি কালকে তার ইন্টারভিউ দেখেননি, তারা হয়তোবা বুঝতে পারতিস না, শুধু তাদের পরিবারই আলাদা হয়ে যায়নি। যাই যদি না থাকতো তাহলে আমাদের পরিবারও একসাথেই থাকতো, আর এরকম ছেলে আমাদের ছোট ভাই কিভাবে হতে পারে? একটা মেয়ের পাল্লায় পড়ে সে পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আপনি কিভাবে তাকে আপনার সন্তান মনে করেন? আপনি কি জানেন ওই মেয়ের বড় ভাইয়ের জন্যই আমি জেলখানার ভিতরে এসেছি। বাবা, আপনি বলেছেন সব টাকা চাইল্ড রোজেনকে দিবেন, কিন্তু তার জন্যই আপনি জেলখানার ভিতর চলে এসেছেন। ইয়ন হিজা রেগে তার ছেলের কলার ধরে আর তাকে বলে, তুই তোর ছোট ভাইকে কোনো সময় চিনতে পারিসনি, এই জন্যই তুই কোনো কাজের না। তোর যদি অনেক বেশি রাগ উঠে যায় তাহলে তুই বড় ভাই হয়ে ওঠার চেষ্টা কর। তারপর তাকে ছেড়ে দিয়ে সে ওখান থেকে চলে যায়। তার বাবার কথাগুলো শুনে সে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। তারপর সে হঠাৎ করে এক কয়েদিকে ধরে নিয়ে ইচ্ছা মতো মারতে থাকে। তারপর পুলিশ বাধা দিলে তখন সে বলে, আমি সবাইকে মেরে ফেলবো। তার বাবা দূর থেকে এসব দেখে সে হাসতে থাকে। অপরদিকে সোজিন তার মোবাইলে নিউজ দেখতে থাকলে তার বাসার সামনে কিছু মানুষ বলতে থাকে, এই রেস্টুরেন্টে কি আসলে খুনি পরিবাররা চালায়? তার মেয়ে তো দেখতে খুনির মতনই লাগতেছে, যেমন বাবা তেমন মেয়ে। তারপর তার মা এসে জানালা খুলে সবার উপর পানি ছুঁড়ে মারতে থাকে। আরো তাদেরকে বলে, তোমরা কেন এখানে এসেছো? আমার বিজনেস ধ্বংস করে দেওয়ার জন্য? আমি কিভাবে এগুলো সহ্য করব? তোমরা কি চাও তোমাদের নামে পুলিশ স্টেশনে আমি কমপ্লেন করি? সে সময় তারা বলে, তোমার স্বামী একজন খুনি, তারপর তোমার কেন কোনো ভয় নেই? তারপর তারা ওখান থেকে চলে যায়। যাই বাসায় থাকলে সে নিউজে দেখতে পায় রিপোর্টাররা বলতেছে ইউন হিজার ছেলে ইন্টারভিউ দিয়েছে। সে বলতেছে তার বাবার বই সম্পূর্ণ মিথ্যে। সে চায় এই বইটি বিক্রি হওয়া সম্পূর্ণভাবে বন্ধ করা হোক। আজ এই ছেলেটিকে পুলিশ একাডেমিতে গ্রাজুয়েশন কমপ্লিট হবে। এ পাশে যাই বড় ভাইকে রিপোর্টার পালখি সেই অফিসারের ছবি পাঠায়। সেটা সে লিঙ্কে ঢুকে দেখতে পায়। তখন সে ভাবে, আর আমরা অতীতে দেখতে পাই ক্রাইম সিনে সে দাঁড়িয়ে আছে, সেখানে তার বাবা মা হত্যা হয়েছে। পুলিশ অফিসার তাকে এসে বলে, এখন ভিতরে যেও না, তুমি সহ্য করতে পারবে না। তারপর সে ভিতরে ঢুকে দেখতে পায় তার বাবা মা ছবির উপর ব্লাড ভরে আছে। তাদের পুরো ফ্যামিলির ছবি দেখে সে কান্না করতে থাকে। বর্তমান সময়ে এসব ভাবতে থাকে। তারপর আমরা দেখতে পাই চাইল্ড রোজেনের আজকে
গ্রাজুয়েশন কমপ্লিটের দিন, তাই সে ইউনিফর্ম পরতেছে। তারপর সেখানে পুলিশ কমিশনার কথা বলতে থাকে তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে, সামনের দিনগুলোতে তাদের কতটা কঠোরভাবে কাজ করতে হবে সাধারণ মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। তারপর সে সেখানে শপথ গ্রহণ করে পুলিশের দায়িত্ব গ্রহণ করার জন্য। পুলিশ কমিশনার সেখানে টপারদেরকে 4 ডজনকে সেখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়। সে নিচে নামতে থাকলে সেখানে ভিকটিমদের পরিবার তারা এসে ডিম ছুঁড়ে মারতে থাকে আর বলতে থাকে তুই একজন খনির সন্তান, কিন্তু সে সেখানে কোনো কিছুই বলে না, তাদের দিকে শুধু সে তাকিয়ে থাকে। রিপোর্টাররা তাকে নিয়ে নিউজ করতে থাকে। বাকি পুলিশ অফিসাররা সেই সব মানুষদেরকে ধাক্কা দিয়ে তাদের বাইরে নিয়ে আসে। 4 ডজন দৌড় দিয়ে সেই সব ভিকটিমদের পরিবারের কাছে যায় আর অফিসারদেরকে বলে ছেড়ে দাও এদেরকে। সেখানে থাকা একজন ভিকটিমের ফ্যামিলি মেম্বার তাকে এসে কলার ধরে বলে তুই তোর বাবার মতো হয়েছিস, তোদের দুজনের মধ্যে কোনো লজ্জা নেই। সে চুপচাপ শুধু দাঁড়িয়ে থাকে, বলে তুই তোর বাবার সাথে হাত মিলিয়ে টিভিতে এসে মিথ্যা কথা বলেছিস তাই না, আরো তাকে অনেক বেশি করে ধাক্কা দিয়ে দিতে থাকে। 4 ডজন সকল ভিকটিমদের ছবি দেখতে পেয়ে তখন সে ইমোশনাল ভাবে বলে আমি সবার কাছে ক্ষমা চাই। তারপর সেই ব্যক্তিটি তাকে মেরে ওখানে ফেলে দেয়, তাকে ঘুষি মারতে যায়, কিন্তু তারপর সে কোনো কিছু বলে না, অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকে। তারপর বাকি পুলিশ অফিসাররা তাকে এসে ধরে ফেলে যেন সে তাকে মারতে না পারে। যাই দূর থেকে এসব দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। 4 ডজন উঠে দাঁড়ালে তাকে আবারও ধাক্কাতে থাকে। আমার মাকে হত্যা করেছে, তার কি হবে? যাই এসব দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। অতীতে 4 ডজন তাকে বলেছিল তুমি কি জানো আমার নামের অর্থ কি? আমার মা আমাকে নামটি দিয়েছিল ঠিক এই গাছটির মতো, একটি আসল গাছের মতো। কারো কোনো জীবনে ক্ষতি না করে আমি সামনের দিকে এগিয়ে যেতে থাকবো যতদিন পর্যন্ত আমি বড় না হয়ে যাচ্ছি, আর আমার এই কাজে তুমি আমাকে সহযোগিতা করিও। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থেকে স্মাইল করতে থাকে আর বর্তমান সময়ে তাকে সবাই ধাক্কা দিতে থাকে। এইসব দেখে সে অনেক বেশি পরিমাণে কান্না করতে থাকে। তারপর সেখানে চলে আসে 4 ডজনের মা। সে বলে আমার ছেলে কোনো ভুল কোনো কিছু করেনি। সেই ব্যক্তি বলে আমার মা কি করেছিল এবং ভিকটিমদের সকল ফ্যামিলি মেম্বাররা তারা কি করেছিল যে তাদের এই ক্ষতিটি করেছে। 4 ডজনের মা বলে আমার স্বামীকে মেরে উল্টো টাঙিয়ে দিল, তার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার ছেলে কোনো কিছুই সে করেনি। সে তো তার বাবার বইকে লেখা থেকে বন্ধ করতে চেয়েছিল, টিভিতেও সে গিয়েছিল বন্ধ করার জন্য। তার মা কান্না করে বলে সে তার বাবার থেকে আলাদা হওয়ার চেষ্টা করতেছে, সে কখনো তার বাবার মতো হতে চায়নি। তার কথা শুনে ভিকটিমদের পরিবারের মেম্বাররা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর ক্ষমা চেয়ে তারাও কান্না করতে থাকে। তারপর তার পার্টনারকে বলে আমার মা ও বোনকে খেয়াল রেখো। তারপর তাদেরকে নিয়ে চলে গেলে 4 ডজন তাদের কাছে মাথা নিচু করে সে তাদের কাছে ক্ষমা চায়। তারপর সে ওখান থেকে মন খারাপ করে চলে যায়। তার বডিতে ব্যথা লেগে যাওয়ার কারণে সে একা একা যেতে লাগে। সেই সময় চলে আসে যাই আর তাকে জড়িয়ে ধরে সে কান্না করতে থাকে। তাকে দেখে সে অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে এই হচ্ছে সেই ব্যক্তি যে আমার বাবা তার পুরো দুনিয়া ছিনিয়ে নিয়েছে, আর আমার বাবার জন্যই আমাকে এই শাস্তি ভোগ করতে হবে। আমি ভাগতেই থাকবো সামনের দিকে। আর সে তাকে দেখে অনেক বেশি কান্না করতে থাকে। এই মেয়েটি আমার সবকিছু। যাই কান্না করে আর তাকে বলে তোমাকে আমি কতবার না বলেছি যখন তুমি দুঃখ পাবে তখন আমার কাছে এসে সবকিছু বলবে, মনের ভিতর চেপে রাখার কোনো দরকার নেই। দুজন দুজনের দিকে শুধু তাকিয়ে থেকে দেখতে থাকে। সেই সময় চলে আসে রিপোর্টার পার্কি। তারপর তাদের দুইজনের জড়িয়ে ধরা ছবি ক্যামেরা দিয়ে তুলে ফেলে। এটি তারা দেখে ফেলে। সেই সময় চলে আসে জাইর বড় ভাই। তার কাছ থেকে ক্যামেরাটি সে ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে আর তার টাকাও সে দিয়ে দেয়। তারপর 4 ডজনের কাছে গিয়ে সে বলে তো আমার বোন থেকে তুমি দূরে থাকো, আর তাকে একটা জোরে ঘুষি মেরে দেয়। যাই এটি দেখে সে পুরোই অবাক হয়ে যায়। গিলম্যান অন তাকে বলে আমি ভেবেছিলাম আমার জীবনে তোমার সাথে দেখা আর কখনোই হবে না, তারপরও তোমার সাথে আমার দেখা করতেই হলো। 9 বছর হয়ে গিয়েছে, সেদিনও তোকে আমি ওয়ার্নিং দিয়েছিলাম আমার পুরো ফ্যামিলি থেকে দূরে থাকার জন্য। সে তার কথার কোনো উত্তর দেয় না, চুপচাপ থাকে। আরো তাকে বলে তুই কে সেটা আমার কোনো জানার প্রয়োজন নেই, তোকে দেখে আমি কখনোই ভয় পাই না। তারপর সে তার বোনকে নিয়ে ওখান থেকে চলে যেতে লাগলে আরো সে ইমোশনাল ভাবে তাকিয়ে থেকে দেখতে থাকে। রিপোর্টার পার্কি তার ক্যামেরা নিয়ে তাদের পিছনে যেতে লাগলে সেই সময় তাকে অ্যাড দেয় 4 ডজন। যাই মন খারাপ করে একা বসে থাকলে ভিকটিমদের ফ্যামিলি মেম্বার একজন এসে তাকে একটা ব্যানার দিয়ে যায়। তারপর সে খুলে দেখতে পায় তার মা বাবার ছবি সেখানে লাগানো আছে, যেটি দেখার পর সে অনেক বেশি পরিমাণে কান্না করতে থাকে। তারপর সেখানে চলে আসে তার বড় ভাই। তার বোনকে সে সান্ত্বনা দিয়ে বলে ইটস ওকে, আমরা এইসব থেকে আবারও বের হয়ে চলে যাব। এ পাশে রিপোর্টার পার্কি 4 ডজনকে কংগ্রেচুলেশন বলে গ্রাজুয়েট হওয়ার জন্য। তোমার ভিতর যে জিনিসগুলো চলাফেরা করে তুমি সেগুলো ভিতর চাপিয়ে রাখতে পছন্দ করো, এই জন্যই তোমার বাবা ছোট ছেলেকে বেশি পছন্দ। তখন সে
বলে তুমি কি এইসব বন্ধ করবে? পার্কি বলে তোমার বাবা তোমার সাথে দেখা করতে চায়। তখন সে বলে তুমি তার সাথে একটা ডিল করেছো তাই না? পার্কি বলে আমি ভেবেছিলাম তোমাদের বাবা ছেলের মধ্যে কোনো একটা সিক্রেট কোনো কিছু আছে, যেটাই হোক না কেন সেটার উপর নির্ভর করবে আমার প্রাইস। তার কথা শুনে সে চলে যেতে লাগলে পার্কি বলে আসলে তোমাদের মধ্যে কি চলতেছে আমাকে একটু বুঝিয়ে বলো তো। তোমরা দুজন কি একে অপরকে এখনো ভালোবাসো? এটা কিভাবে সম্ভব? সে একটা অনেক রাগী মেয়ে। চাইডোজেন রেগে তার কাছে গিয়ে তার ক্যামেরাটি সে ভেঙে ফেলে। আমি তোমাকে কতবার নিষেধ করেছি তার আশেপাশে তোমাকে যেন আমি না দেখতে পাই। আজকেও 9 বছর আগেও আমি তোমাকে এই কথাটি বলেছি, তারপর তুমি তার কাছে যাওয়ার সাহস পাও কিভাবে? তখন সে বলে তার সাথে তুমিও দায়ী ওই ঘটনার জন্য। তোমার বাবা একজন মানুষ না যে আসলে সাইকোপ্যাথ, সেটা তুমি আসলে ভালোভাবেই জানতে, তারপর তুমি তাকে ভালোবেসেছো। এখানে সব ভুল তোমারই, আর তুমি কোথাও ভেগে চলে যেতে পারবে না। তুমিও তোমার বাবার মতো পাথর মনের মানুষ। তারপর সে হাসতে থাকে, ওখান থেকে চলে যায়। তারপর একাডেমির ভিতর আসলে তার মা তার পোশাক সবকিছু মুছে দিতে থাকে। তারপর সে তার মায়ের কাছে গিয়ে বসে আর বলে মা আমি ঠিক আছি। তার মা বলে তুমি মোটেও ভালো নেই। চাইডোজেন বলে কালকে তো আপনি চলে যাবেন, তাহলে এখানে কেন এসেছেন? অনেক তাড়াতাড়ি সবকিছু প্যাক করতে হয়েছে যার কারণে লেট হয়েছে, আমাকে ক্ষমা করে দাও তোমার কাছে লেট আসার জন্য। চাইডোজেন আরো তার মাকে বলে আপনি যখন সিউলে চলে আসবেন আমি তখন প্রতিদিন আপনার সাথে দেখা করতে পারবো। সরি আপনার শিফটিং এর সময় আমি আপনাকে সহযোগিতা করতে পারিনি। তার মা তার কথা শুনে বলে চাইডোজেন তুমি যদি কান্না করতে চাও তাহলে কান্না করতে পারো, নিজেকে আটকে রেখো না। কান্না করা কোনো খারাপ কাজ না, আর কাউকে ভালোবাসাও কোনো অপরাধ না। এই জন্যই তো আমরা সবাই বেঁচে আছি। তার মা তাকে ধন্যবাদ দিয়ে বলে যা কিছু হয়েছে ভালোর জন্য হয়েছে, তারপরও তুমি তাদের সামনে স্টিল দাঁড়িয়েছিলে। আজকে আমার তোমাকে নিয়ে অনেক বেশি গর্ব ও খুশি হচ্ছে। মানুষ তোমার ব্যাপারে কি বললো সেটা আমার কোনো দেখার বিষয় না, আমার জন্য তুমি সব থেকে বেশি জরুরি। আশা করি তুমি আমার কথাটি বুঝতে পেরেছো। তারপর সেখানে চলে আসে সোজিন। সে বলে অনেক ক্ষুধা লেগেছে, চলো না একসাথে সবাই মিলে আমরা খাই। যাওয়ার আগে তার বোন সোজিন সে তার ভাইকে মেডেল দেখায়। সে অনেক বেশি খুশি হয়ে যায় তার ভাইয়ের মেডেলের কারণে, সবাই তখন খুশি হয়ে যায়। তারপর ওখান থেকে চলে যায়। চাইডোজেন তার ইউনিফর্ম পরে বের হতে গেলে তখন শব্দ শুনতে পায়। তারপর জানালার সামনে সে দেখতে পায় গ্রাজুয়েট হওয়া সকল পুলিশ অফিসারদের ফ্যামিলি মেম্বাররা তাদের সাথে কত সুন্দরভাবে ছবি তুলতেছে। সে আগে এরকম ভালোবাসা কখনো সে পায়নি, যেটা সে ছোটবেলা থেকেই অনেক চেয়েছিল। তা দেখে সে কান্না করতে থাকে আর ভেঙে পড়ে ভাবতে থাকে কেন সে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে না। আর ভাবতে থাকে জাইর কথা আর বলতে থাকে আই এম সরি তোমাকে ভালোবাসার জন্য। অপরদিকে কান্না করতে থাকে জাই। তারা দুজনই অনেক বেশি কান্না করতে থাকে। এখানে অনেক ইমোশনাল মুহূর্ত আমরা দেখতে পাই। অপরদিকে ইউনহিজা জেলখানার ভিতর একা বসে থাকে আর সে সন্তানের গ্রাজুয়েট হওয়া ছবি ম্যাগাজিন সে অবাক চোখে তাকিয়ে থেকে দেখতে থাকে আর বলতে থাকে অনেক বড় হয়ে গিয়েছে সে। তারপর আবারও সে মনে মনে বলতে থাকে পাপ কাজ কখনো কাউকে শেখানো যায় না। তারপর আমরা দেখতে পাই চাইডোজেন তার পেট দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল, তারপরেও সে সবার মাঝখান দিয়ে হেঁটে সামনের দিকে সে যেতে থাকে কোনো এক আসামিকে ধরার জন্য। আর আসামি চাকু নিয়ে সে সামনে দৌড়াতে থাকে। তারপর চাকু নিয়ে আসামি একটা মহিলাকে বন্দি করে আর বলে তুমি আমার কাছে আমি তাকে চাকু মেরে দিব। তারপর সে সামনের দিকে যেতে থাকে আর তারপর সেখানে বাইক আসলে চাইডোজেন সে সুযোগে মেয়েটিকে বাঁচিয়ে ফেলে। তারপর সে আসামি তাকে চাকু মারতে গেলে তখন তার চাকু সে হাত দিয়ে ধরে ফেলে। তার হাত থেকে অনেক বেশি পরিমাণ ব্লিডিং হতে থাকে, যেটি দেখে সে আসামিও অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাকে বলে তো চাকুতে তো কোনো ধারই নেই। তার মুখ থেকে এই কথা শুনে আসামি আর অনেক বেশি ভয় পেয়ে যায় তার মুখ ও চোখ দেখে। অপরদিকে আমরা দেখতে পাই এখন যাই সেলিব্রিটি হয়ে গিয়েছে এবং একটা অ্যাওয়ার্ড শোতে সে যাচ্ছে আর সবাই তাকে নিয়ে অনেক বেশি উৎসাহিত করতেছে। আর এই পাশে চাইডোজেন সে আসামিকে অ্যারেস্ট করে ফেলে দেয়। তারপর সে মেয়ে ভিক্টিমের কাছে যায় আর তাকে বলে তুমি ঠিক আছো? মেয়েটি তখন বলে হ্যাঁ আমি ঠিক আছি। তার কথা শুনে চাইডোজেনের মুখে অনেক একটা শান্তির হাসি আসে। যাইর ফ্যানরা তাকে নিয়ে অনেক বেশি পাগল হয়ে যায় তার সাথে কথা বলার জন্য আর তাকে অনেক ভালোবাসা দিতে থাকে। সেও তাদেরকে ধন্যবাদ দেয়। সেখানে একজন ব্যক্তিকে আমরা দেখতে পাই যে জাইকে ফলো করতেছে। তারপর আমাদেরকে একটা এলোমেলো রুম দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই ইউনহিজার হাতু যেটা রক্তমাখা অবস্থায় ছিল। এ পাশে আমরা দেখতে পাই চাইডোজেনের তার পেটে চাকু লাগার পর অনেক ব্লিডিং হচ্ছিল। তারপর সে একা একা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে আর বলতে থাকে সে আমার সবকিছু। তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।